রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হঠাৎ পদত্যাগে ইঙ্গিত দিলেন কেন? মোহাম্মদ ইউনূস সরকারকে দোষারোপ করে এত সাহস তিনি এখন হঠাৎ করে কোথায় পেলেন? অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, নাকি মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর প্রথম পদক্ষেপ এটি? এইসব ঘটনার প্রেক্ষাপট আসলে কি? কারা চাল দিচ্ছেন পদ্মার আড়াল থেকে? সবটা বিশ্লেষণ করব আজ। আর আমাদের সঙ্গে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদ, যিনি বাংলাদেশ তো বটেই, দীর্ঘদিন আমেরিকার জনপ্রিয় পত্রিকা ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, এবং তিনি বর্তমানে ঢাকায় আছেন। এবং তার কাছ থেকে এই রাষ্ট্রপতি বিষয়টি নিয়ে আমরা আজকে বিশ্লেষণ করব। আশরাফ মাহমুদ ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাদের সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আপনি তো নিশ্চয়ই খবর পেয়েছেন যে রাষ্ট্রপতি একটি রয়টার্স সাক্ষাৎকার ভিত্তিক সংবাদ প্রকাশ হয়েছে, সেখানে নানান বিষয়ে কথা বলেছেন। তিনি মাঝপথে তার দায়িত্ব ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এটি কি সত্যি তার ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রাজনৈতিক কোনো ফল আছে? যদি ধরেন ব্যক্তিগতভাবে তার ক্ষোভ থাকে, তাহলে তো এর চেয়ে অনেক বড় অপমানের ঘটনা তার ঘটেছে, তখন তিনি এই পদক্ষেপ নেননি। যখন তফসিল ঘোষণা হলো, তারপর যখন এই সিদ্ধান্ত আসে, এর পেছনে আসলে কি খেলা থাকতে পারে বলে আপনি মনে করছেন? আমি যখন প্রথম খবরটা দেখলাম বা শুনলাম, আমার প্রথমে মনে যে কথাটা আসছিল যে উনি এই কথাটা এতদিন পরে কেন বললেন। তার কারণ তাকে যে বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে, অপমান করা হচ্ছে, এটা তো আমরা সবাই জানি মোটামুটি। তার সঙ্গে প্রধান উপদেষ্টা দেখা করেন না, যদিও এটা একটা মানে কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি যে সরকার প্রধান থাকবে তার। তারপরে তার সমস্ত বাইরের যত দূতাবাস ছিল সেখান থেকে তার ছবি নামিয়ে নেওয়া হয়েছে, এবং সেখানে একটা চিঠিও দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টার কাছে, যেটার কোনো উত্তর নাকি উনি পাননি বলছিলাম। এখন কয়েকটা কথা বলা প্রয়োজন এখানে। সেটা হচ্ছে এই যে শাহাবুদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি হয়েছিলেন, আওয়ামী লীগ যারা নির্বাচিত হয়ে, তখন থেকেই তাকে নিয়ে নানান রকমের সমালোচনা ছিল যে সেই শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এবং অনুগত, এসব কারণেই তাকে। আর সত্যি কথা বলতে কি, একমাত্র জাস্টিস শাহাবুদ্দিন ছাড়া এ পর্যন্ত যারা রাষ্ট্রপতি হয়েছেন তারা মোটামুটি সবাই সরকারে যারা থাকে বা সরকার প্রধান তাদের অনুগত হয়। তো সেটা, এগুলো তো আমরা আগে থেকেই জানি। তো আমি এটা নিয়ে তেমন কোনো আমার চিন্তাও ছিল না, ভাবনাও ছিল না। আর রাষ্ট্রপতির পদটা তো আপনি জানেন যে এটা একটা কনস্টিটিউশনাল পজিশন, এটার কোনো ক্ষমতা নাই। তো যাই হোক, একটা সর্বোচ্চ পদ, যেহেতু সর্বোচ্চ পদ এবং এখানে কিছু নিয়ম কানুন মানতে হয়, বা ওই পদের যিনি পদে থাকেন বা পদটাকে সম্মান করতে হয়। তো তখন যখন এই ইউনূস সাহেব যেভাবে তাকে অপমান করছিলেন, আমার মনে হচ্ছে যে উনি ওই সংবিধানের ওই ওই ব্যাপারটাকে উনি অসম্মান করছেন। তারা হতে পারতো যে আপনি তাকে পছন্দ করেন না, শাহাবুদ্দিন সাহেবকে অনেকেই পছন্দ করে না, আমিও করি না, সেটা অন্য কথা। কিন্তু যে পর্যন্ত তিনি ওই পদে বা চেয়ারে আছেন, তখন পর্যন্ত তাকে তো আপনাকে তার যে ওই চেয়ারের যে প্রাপ্য সম্মানটা সেটা দিতে হবে। তো উনি দিলেন না সেটা। যাই হোক, উনি যেভাবে রাষ্ট্র দেশ চালাচ্ছেন, আমরা তো 16 মাস ধরে দেখছি যে ওই আগেরই স্বৈরাচারী কায়দা করোনা সবকিছু, তেমন কোনো পরিবর্তন হয়নি। তো আরেকটা জিনিস যেটা আমার কাছে বারবার মনে হচ্ছিল যে শাহাবুদ্দিন সাহেব এখন এই কথাটা কেন বললেন। তার কারণ উনাকে তো এই অপমান অপদস্থ তো বেশ আগের থেকেই করছিল। তো এখন কি উনি মানে এটা নিয়ে কোনো বার্গেনিং মানে চিফ হিসেবে ব্যবহার করছেন কিনা আমি জানি না, যে ওনার ভবিষ্যৎ কি হবে। উনি হয়তো চিন্তা করছেন যে আমাকে তো সরিয়ে দেবে, সরিয়ে দিলে আমাকে যখন পতিত আওয়ামী লীগ সরকারের অনেকেই এখন বিপদে আছে, ওনাকেও আবার জেল টেলে নিয়ে যায় কিনা, এরকম একটা চিন্তা ভাবনা থাকতে পারে। অ্যাজ আই সেড, আমি জানি না এগুলো আমার নিজের মানে চিন্তা ভাবনার ফলটা আপনাকে বলছি। তো উনি হয়তো ওই ওয়াকারুজ্জামানের সঙ্গে, এখন তো ইউনূস সাহেব তো আর ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ওয়াকারুজ্জামান, যিনি সেনাবাহিনী প্রধান, তার কাছে ক্ষমতা এখনো আর সবকিছু মানে
মূল ক্ষমতা তার কাছেই। আর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তো সেই দলের কাছ থেকে বা যারাই ক্ষমতায় আসুক, সেই দলের কাছ থেকে একটা মোটামুটি একটা অঙ্গীকার নামা নেওয়া যে ভাই আমাকে কিছু বললো না, অথবা এরকম একটা কিছু হতে পারে। আমি তাছাড়া এইরকম সময় এসে উনি হঠাৎ করে, আর সবচেয়ে বড় কথা, ওনার তো সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল যে আমি এখন চলে যাব, আমি থাকবো না। উনি যদি বলতেন, প্রথমেই যদি বলতেন যে আমি এই পদে থাকবো না, কারণ আমি আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আমি এসেছি এখানে, তারা যেহেতু ক্ষমতায় নেয় অতএব আমি থাকবো না। তো উনি, আমার ধারণা এটা উনি জোর করে এই কথাটা বলেননি। আমার আমার ব্যক্তিগত ধারণা যে হয়তো দেশের যে তখন যে মানে অনিশ্চয়তা ছিল, বিভিন্ন আনরেস্ট ছিল, মানুষ জানতো না কখন কি হবে, হয়তো উনি চিন্তা করেছেন যে এই মুহূর্তে আমি পদত্যাগ করলে হয়তো আমার নিজের জীবন বিপন্ন হতে পারে, এরকম একটা ভয় থেকে হয়তো উনি থেকে গেছেন। আর আপনি তো নিশ্চয়ই মনে আছে সাংবাদিক হিসেবে যে ওনাকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রবল চাপ সৃষ্টি হয়েছিল তখন, কিন্তু বিএনপি তখন বলেছে যে না, তাকে সরানো যাবে না, এবং বিএনপির এই এই চাপের কারণেই তাকে সরাইতে পারেনি তখন। এটা এটা মোটামুটি আমরা নিশ্চিত। তো যা হোক, এখন তো আমরা শুনতে পাচ্ছি, যা আমি জানি না ভোটের ফলাফল কি হবে, তো যা শুনতে পাই যে তারা বিএনপি ক্ষমতায় আসবে, তো সে কারণে হয়তো তাদের সঙ্গে একটা বোঝাপড়া করতে চাচ্ছেন উনি ওই থাকা অবস্থাতেই। এখন একটা জিনিস খেয়াল করেন যে নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে, তো এখন তো মোটামুটি জানা গেল, তো স্বাভাবিকভাবে 12 তারিখের পর একটা নতুন সরকার আসবে, যদি একটা মহা মানে প্রলয় না ঘটে বাংলাদেশে, তাহলে হয়তো এই জিনিসটাই হবে। যা হোক, তো উনি এখন এই 2 মাস আগে এই ধরনের কথাবার্তা বলে উনি মানে এক্স্যাক্টলি ওনার মনে কি আছে সেটা তো আর আমি জানি না। উনি তো আমার সাথে কোনো আলাপ করে নাই বা করার কথাও না, আমি কে, আমার সঙ্গে কেন আলাপ করবে। তো আমি মানে আমার নিজের অভিজ্ঞতায় যা বুঝি, দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতায়, যে এরকম একটা পরিস্থিতিতে উনি এটা নিয়ে একটা দর কষাকষির জায়গায় হয়তো নিজেকে দাঁড় করিয়েছে। ওই যেটা বললাম, যেহেতু আর উনি যেহেতু কমান্ডার ইন চিফ, অর্থাৎ সর্বাধিনায়ক, 3 বাহিনীর প্রধানও তিনি, তো ফলে ওয়াকারুজ্জামানের কাছ থেকে বা বিমান বাহিনী, নৌবাহিনীর কাছ থেকে একটা আনুগত্য উনি নিতে পারেন বা তাদের সাথে আলাপ করতে পারেন। মানে আমি ডিটেল জানি না, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনার এগুলো বলার পেছনে মূল কারণ যে ওনার নিরাপত্তা। উনি এই পদে না থাকলে, উনি যখন বঙ্গভবন থেকে বের হয়ে যাবেন, তখন তো তাকে সিকিউরিটি দিবে না, হয়তো সিকিউরিটি দিবে মানে সাবেক রাষ্ট্রপতি হিসেবে, কিন্তু সেটা ঠিক যথেষ্ট না। মানে আমরা গতকালকেই দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটির এক টিচারকে ডাকসুর একজন নেতা মানে খুব অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে গাড়ি থেকে নামিয়ে, তো এরকম পরিস্থিতি হতে পারে। এখন যারা পুলিশের যারা ডিউটিতে থাকবে, সাবেক রাষ্ট্রপতি হিসেবে যে নিরাপত্তাটা উনি পাবেন, সে পুলিশও চিন্তা করবে যে না, এরা তো এখন ক্ষমতায়, হয়তো এদের সঙ্গে আমরা আর ইয়ে করতে যাবো না। মানে আমার ব্যক্তিগত ধারণা যে উনি নিজের এবং পরিবারের সিকিউরিটি চাচ্ছে না এই পর্যায়ে। এখন আলটিমেটলি এখন ইউনূস সাহেব রাষ্ট্রপতি হবে কিনা এটা আমি জানি না। উনি তো নিজেই বলেছেন যে তিনি আগামী সরকারের কোনো পদে উনি নেবেন না। তবে যেহেতু ওনার তো কোনো কথাবার্তা ঠিক নাই, তো ফলে মানে আর উনি যে আরাম আয়ের সুযোগ সুবিধা ভোগ করতেছেন, এটাতে উনি হয়তো অ্যাডিক্টেড হয়ে গেছেন। এখন আমরা তো জানি যে উনি গত 16 মাস ধরে কি করতেছেন দেশে, মানে নিজের স্বার্থ ছাড়া আর নিজের ওই সুবিধাভোগীদের ছাড়া। সঙ্গে আর একটা আপনাকে প্রশ্ন করতে চাই, বলেন। যে সেটা হচ্ছে যে আপনি তো এই প্রসঙ্গটা আসবো আপনার কাছে, যে রাষ্ট্রপতি ধরেন এতদিন চুপচাপ ছিল, আপনি যেটা ব্যাখ্যা করলেন, অনেক অনেক ঘটনা ঘটেছে, উনি কখনই কোনো প্রতিবাদ করেন নাই, ওনার প্রেস উইং সরিয়ে দেওয়া হয়েছে এবং ওনার সাথে দেখা করেন না, এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু ধরেন এখন তার এই যে বক্তব্যটা রয়টার্সকে দিল, সেখানে তো অনেক সাহসী কথাবার্তা বলেছেন উনি। তাহলে একটা সাহসটা কিভাবে এলো, তিনি পেলেন এই ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে? এই বিষয়ে একটু আপনাদের জানতে চাইবো। আরেকটা বিষয় যুক্ত করে রাখি, যে অনেকে বলছেন যে আগামী নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন,
তার পথ সুগম করতে এই ধরনের ইঙ্গিত আগে থেকে দিয়ে রাখছেন, যেন মাঝপথে তাকে সরানো হলে এবং এর বিনিময়ে কোনো, আপনি যেটা বলছিলেন, নিরাপত্তা বা অন্য কোনো লেনদেন বা সেফ এক্সিট বা কিছু একটা নেগোসিয়েশন করতে পারে কিনা, সেই বিষয়টি আপনার কাছ থেকে শুনতে চাইবো। আচ্ছা, প্রথম কথা হলো আমি তো কোনো স্পেকুলেশনে বিশ্বাস করি না, আমি বাস্তব অবস্থাটা মানে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি। ইউনূস সাহেব রাষ্ট্রপতি হবেন কি হবেন না এগুলো আমার জানা নেই, সেটা আমরা দেখবো ভবিষ্যতে। তো যেটা বললাম, উনি তো নিজেই পাবলিকলি বলেছেন যে আগামী সরকারের কোনো পদ বা ইয়েতে উনি থাকবেন। এটা এটা ওনার পাবলিক কমিটমেন্ট। এখন উনি কমিটমেন্ট রাখবেন কি রাখবেন না আমি জানি না, আবার যারা ক্ষমতা আসবে তাদের সঙ্গে ওনার কি লেনদেন হয়েছে আর সেটা আমি জানি না। তবে সেটা যদি হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে খুবই মানে আশাহত হব, এবং আমি মনে করি যে এই লোকটির কোনোভাবেই এই রাষ্ট্রের কোনো পর্যায়ে থাকা উচিত না। তার কারণ উনি যে সমস্ত কাজকর্ম করেছে গত 16 মাস ধরে, এটা, এবং আপনার সোশ্যাল মিডিয়াতে গেলেই ওনার মানে ওনার সম্পর্কে মানুষ কিভাবে সেটা দেখতেই পাচ্ছে না। যাই হোক, সেটা প্রশ্ন। আর আপনি রাষ্ট্রপতি যে হঠাৎ সাহসটা কোথায় পেল, সাহসটা আমার ধারণা যেহেতু একটা নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, এখন আর মানে ইউনূস সাহেব ইচ্ছা করলেই তাকে আর সরাইতে পারবে না কিংবা কিছু করতে পারবে না। যেহেতু তারিখ একটা ঘোষণা হয়েছে, আর রাষ্ট্রপতিকে সরানো একটা অনেক বড় সিদ্ধান্ত, এটা আগামী সরকার না আসা পর্যন্ত এটা হবে না। অর্থাৎ ওনার সাহসটা ওনার ওইখান থেকেই আসছে যে ইউনূস তো আমাকে কিছু করতে পারবে না, তার তো সে ক্ষমতা নাই। কালকে তো নির্বাচন তফসিল ঘোষণা হলো, অনেকের আশা উদ্দীপনা দেখতে পাচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে দেশের মানে বৃহত্তর জনগোষ্ঠী, অর্থাৎ অসহায় ভয়েসলেস যারা, যাদের ক্ষমতাহীন যারা, তাদের তো কোনো পরিবর্তন হবে না, এটা আমি মোটামুটি নিশ্চিত। তারা ওই আগের মতোই দিনের সকালবেলায় কাজে যাবে, রাত্রেবেলায় পরিশ্রম করে ফিরবে, বস্তিতে থাকবে। আর ওই মানে আমরা তো চেয়েছিলাম যে একটা বৈষম্যহীন সমাজ সৃষ্টি করার জন্য, সেই উদ্দেশ্যে আমরা পাকিস্তানের থেকে স্বাধীন হয়েছিলাম। কিন্তু দেখেন 54 বছর পরে বৈষম্য তো কমেইনি, বৈষম্য আরো বেড়েই চলেছে সর্ব জায়গায়। এবং এর একমাত্র কারণ হলো যে সংবিধানে লেখা আছে না যে দেশের মালিক হলো জনগণ, এর থেকে বড় মিথ্যা কথা আর একটাও নাই। তো সংবিধানেই তো আপনি মিথ্যা কথা বলতেছেন। দেশের মালিক যদি জনগণ হয়, তো এই বৃহত্তর জনগোষ্ঠী বস্তিতে থাকবে কেন? তারা ছাপড়া ঘরে থাকবে কেন? তারা চিকিৎসা পাবে না কেন? তারা তাদের ছেলে মেয়েরা শিক্ষা পাবে না কেন? তো এগুলোর তো জবাব তো কাউকে না কাউকে দিতে হবে। তো আমার কাছে মনে হয় যে এই দেশের সত্যিকার অর্থে বৈষম্যহীন সমাজ যদি আমরা গড়তে চাই, তবে প্রকৃত অর্থে সংবিধানের ওই জিনিসটাকে এনফোর্স করতে হবে। অর্থাৎ এই দেশের যারা প্রকৃত মালিক তাদের কাছে মালিকানা ফেরত দিতে হবে। আর তাদের যে গৃহভৃত্য আর কি, তাদের বলি ভৃত্য, অর্থাৎ সিভিল সার্ভেন্ট, আমলারা, তাদের তো থাকার কথা বস্তিতে, কিন্তু তারা থাকে বড় বড় বাড়িতে, বড় বড় গাড়ি চড়ে, তারপরে কথায় কথায় বিদেশ চলে যায়, সরকারি পয়সায় 5 স্টার হোটেলে থাকে, কি বলে, তারপরে বিজনেস ক্লাসে ট্রাভেল করে, ফার্স্ট ক্লাসে ট্রাভেল করে। তো এই যে চরম অসত্য একটা দিনের কথা নিয়ে সংবিধানটা লেখা হয়েছে, এইটার যতদিন সত্যিকার অর্থে এটার বাস্তবায়ন না হবে, অর্থাৎ আবারও আমি জোর দিয়ে বলছি, দেশের যারা আপামর জনসাধারণ, তাদের যদি আহার, নিদ্রা, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা যদি না করা যায়, তবে এই সমাজে অস্থিরতা কোনোদিনই কাটবে না। ওইটা 5 বছর পর পর নির্বাচন একটা হবে, কিন্তু আবার যা হবে তাই, ওই এক শ্রেণীর আসবে আবার ক্ষমতায়, এসে আবার লুটপাট শুরু করবে। এবং কিছু লোক, ওই যে আমি প্রায় বলি না, দুলু, কালু, নীলু, ফালু, এরা এরা হাজার হাজার কোটি টাকার মালিক হবে। কিন্তু আমার যে বাসায় কাজ করে, যে মানে যারা সাহায্যকারী, ওই অরিফা, বাবুর মা, ওরা ওইভাবে ওদের কাছে যখন জিজ্ঞেস করে যে নির্বাচনের সামনে হবে, এটা তোমাদের কি, বলে খাবো, আমাদের কি হবে, আমরা তো কাজ করেই খাবো মানুষের বাড়ি। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার, আনফরচুনেটলি। তো আমরা কোনোভাবে এটা থেকে বের হতে পারছি না। জি, অসংখ্য ধন্যবাদ ভাই আসাদ মাহমুদ ভাই, আপনার মূল্যবান বিশ্লেষণ এবং যে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অস্থির রাজনৈতিক সময়ের ভিড়ে আপনার মতো নিরপেক্ষ কণ্ঠ আমাদের দর্শকদের জন্য আলোক বর্তিকা, আপনাকে এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রিয় দর্শক, আপনি কি একমত হলেন আসাদ মাহমুদ ভাইয়ের সঙ্গে অথবা দ্বিমত? জানান আপনার মতামত। আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।